হ্যালো অ্যান্ড ওয়েলকাম ক্লাস, দিস ইজ সন্তু। ইউ আর ওয়াচিং দ্য লার্নিং এক্সপার্ট ইউটিউব চ্যানেল। আজ থেকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে জিএনএম এএনএম 2023 সালে এন্ট্রান্স এক্সাম হবে জুলাই মাস নাগাদ, তার জন্য ফাউন্ডেশন ব্যাচ শুরু হতে চলেছে। তো এই ফাউন্ডেশন ব্যাচে আজকে তোমাদের যে ক্লাসটা হবে সেটা হলো বায়োলজির ক্লাস। এখানে প্রথমে তোমাদের এই এএনএম জিএনএম এ যে সাবজেক্ট আছে সেই প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস কিন্তু এই ফাউন্ডেশন ব্যাচে তোমাদের করানো হবে। অর্থাৎ বায়োলজি, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, ইংলিশ, জিআই প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস ওয়াইজ প্রথমে ক্লাস কমপ্লিট করানো হবে। তারপরে থাকবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলিউশন, অর্থাৎ যে 2 বছর তোমাদের এএনএম জিএনএম এর পরীক্ষা হয়েছিল সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলিউশন থাকবে। তারপর থাকবে এই বছর কেমন ধরনের কোশ্চেন আসতে পারে সেই টাইপের এমসিকিউ কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করানো হবে। তো প্রথমে তোমাদের বায়োলজি আর ফিজিক্যাল সায়েন্সের ক্লাস থাকবে, কারণ কি বায়োলজি আর ফিজিক্যাল সায়েন্সের ওপর থেকেই কিন্তু ম্যাক্সিমাম নাম্বারের কোশ্চেন আসে। অর্থাৎ বলতে চলে যে এই বায়োলজি আর ফিজিক্যাল সায়েন্সটাই কিন্তু তোমাদের এই এএনএম জিএনএম এ যে মেরিট র্যাঙ্ক বেরোয়, মেরিট লিস্ট বেরোয়, সেটার উপরে ডিপেন্ড করে এই বায়োলজির নাম্বার এবং ফিজিক্যাল সায়েন্সের নাম্বার। তো আজকে তোমাদের যে বায়োলজি ক্লাস দেওয়া হচ্ছে, এই বায়োলজি ক্লাসের আজকের যে টপিক যেখান থেকে তোমাদের শুরু হবে সেটা হলো সেল থিওরি, অর্থাৎ কোষবিদ্যা। তো আমরা প্রত্যেকেই কিন্তু এই এএনএম জিএনএম পরীক্ষার জন্য 12 পাস করে এসেছি, অনেকে কিন্তু এখানে গ্র্যাজুয়েশন পাস করেও এসেছি। তো বায়োলজির কটা ভাগ এটা কিন্তু আমরা সবাই জানি। বায়োলজির দুটো ভাগ। কি কি সেই ভাগ? একটা হলো জুওলজি, আর একটা হলো বোটানি। তো ফাদার অফ বায়োলজি কাকে বলা হয়, বায়োলজির জনক কাকে বলা হয়? তো বায়োলজির জনক বলা হয় অ্যারিস্টটলকে। এই অ্যারিস্টটল যে বায়োলজির জনক বা বায়োলজিকে আবিষ্কার করেছিলেন, তিনি বায়োলজি বলতে কি বুঝতেন? তিনি বায়োলজি বলতে বুঝতেন জুওলজিকে, অর্থাৎ প্রাণীবিদ্যাকে। তাই ফাদার অফ জুওলজিও কিন্তু বলা হয় কাকে? ফাদার অফ জুওলজিও বলা হয় অ্যারিস্টটলকে। তাহলে ফাদার অফ বোটানি কাকে বলা হয়? ফাদার অফ বোটানি বলা হয় থিওফ্রাস্টাস। তাহলে ফাদার অফ বায়োলজি কাকে বলবো? ফাদার অফ বায়োলজি বা ফাদার অফ জুওলজি যদি কোশ্চেন আসে, তাহলে ফাদার অফ বায়োলজি এবং ফাদার অফ জুওলজি বলবো অ্যারিস্টটলকে, কারণ বায়োলজি বলতে তিনি কিন্তু প্রাণীবিদ্যাকেই বুঝিয়েছিলেন। তিনি কিন্তু উদ্ভিদবিদ্যার কোনো চর্চা করেননি। আর উদ্ভিদবিদ্যার অর্থাৎ বোটানির ফাদার অফ বোটানি বলা হয় থিওফ্রাস্টাসকে। তো জুওলজিতে কি সম্পর্কে আলোচনা হয়? এখানে কিন্তু যে জন্তু জানোয়ার আছে, অর্থাৎ প্রাণী আছে, প্রাণীবিদ্যা বলা হয় জুওলজিকে, অর্থাৎ অ্যানিম্যাল সম্পর্কিত আলোচনা হয় জুওলজিতে। আর বোটানিতে আলোচনা হয় পুরো উদ্ভিদ জগৎ, অর্থাৎ প্লান্ট সম্বন্ধে আলোচনা হয় বোটানিতে। তো প্রথমে আমরা জুওলজির যে টপিকগুলো আছে সেগুলো আমরা সিলেবাস ওয়াইজ আগে কমপ্লিট করব। জুওলজি কমপ্লিট হওয়ার পরে আমরা চলে আসবো কোথায়? বোটানিতে। তো জুওলজি অর্থাৎ কি? জুওলজি অর্থাৎ হলো প্রাণীবিদ্যা, অর্থাৎ প্রাণীদের শরীর। তো শরীরের সব থেকে ছোট ইউনিট কি? শরীরের সব থেকে ছোট ইউনিট তাকে কি বলা হয়? তাকে বলা হয় সেল। অর্থাৎ বাংলায় তাকে কি বলা হয়? বাংলায় তাকে কোষ বা কোশিকা বলা হয়। কতগুলো সেল মিলে কি তৈরি হয়? কতগুলো সেল মিলে তৈরি হয় টিস্যু, অর্থাৎ কলা। কতগুলো টিস্যু মিলে কি তৈরি হয়? কতগুলো টিস্যু মিলে তৈরি হয় আমাদের অঙ্গ, অর্থাৎ অর্গান। আর কতগুলো অর্গান মিলে তৈরি হয় আমাদের শরীর, অর্থাৎ বডি। তাহলে শরীরের সব থেকে ছোট ইউনিট যদি আমাদের কোশ্চেন আসে তাহলে কি হবে? সেটা হবে সেল, অর্থাৎ কোষ। এই সেল নিয়ে যে পড়াশুনো, অর্থাৎ কোষ নিয়ে যে পড়াশুনো, সেই পড়াশুনোকে কি বলা হয় বা কোষের অধ্যয়নকে কি বলা হয়? বলা হয় সাইটোলজি। তো এরপরে আমরা চলে আসি যে সব থেকে ছোট কোশিকা কি, সব থেকে বড় কোশিকা কি। তো সব থেকে ছোট যে কোষ আর সব থেকে বড় কোষ কি? তো সব থেকে ছোট কোষ হলো মাইকোপ্লাজম। আর সব থেকে বড় কোশিকা কি? সব থেকে বড় কোশিকা হলো উট পাখির ডিম, অর্থাৎ অস্ট্রিচ এগ সেল। তো এই অস্ট্রিচ এগ সেল, মাইক্রোপ্লাজম প্রত্যেকটার ছবি কিন্তু আমাদের আজকের ক্লাসে ইনক্লুড করানো আছে। তো প্রথমে আমি এগুলো পড়িনি, তারপরে ছবি দিয়ে তোমাদের এর সম্বন্ধে অবগত করাবো। এরপরে আমরা চলে আসি আমাদের যে হিউম্যান বডি, অর্থাৎ আমাদের
মানব দেহের সব থেকে বড় কোষ কি? মানব দেহের সব থেকে বড় কোষ কি, সব থেকে ছোট কোষ কি, আর সব থেকে লম্বা কোষ কি? তো মানব দেহের সব থেকে বড় কোষ হলো ওভাম, যাকে বাংলায় বলা হয় ডিম্বাণু। এই ডিম্বাণু কিন্তু শুধুমাত্র ফিমেল বডিতে পাওয়া যায়। মানবদের সব থেকে ছোট কোষ কি? ছোট কোষ হলো স্পার্ম। একে বাংলায় বলা হয় শুক্রাণু, এবং এটা কিন্তু শুধুমাত্র মেল বডিতে পাওয়া যায়। আর মানবদেহের সব থেকে লম্বা যে কোষিকা, সেই লম্বা কোষিকার নাম কি? লম্বা কোষিকা হলো নিউরন সেল, অর্থাৎ নিউরনের কোষ। এই নিউরন সেল কোথায় থাকে? নিউরন সেল কিন্তু পাওয়া যায় আমাদের মাথায়, অর্থাৎ ব্রেনের মধ্যে। তাই একে কিন্তু ব্রেন সেলও বলা হয়, অথবা একে কিন্তু নার্ভ সেলও কিন্তু বলা হয়। তাহলে সব থেকে বড় কোষিকা কি, সব থেকে ছোট কোষিকা? ওভারঅলের মধ্যে সব থেকে বড় হলো অস্টিস পাখির ডিম, সব থেকে ছোট হলো মাইক্রোপ্লাজম। আর যদি উল্লেখ করে দেয় যে মানবদেহের সব থেকে বড়, ছোট এবং লম্বা কি, তাহলে মানবদেহের বড় হলো ওভাম, ছোট হলো স্পার্ম, আর লম্বা হলো নিউরন সেল। এবার ধরো তোমার শরীরের কোথাও কেটে গেল, সচরাচর আমাদের কিন্তু কোথাও কেটে যায়, শরীরে কোথাও কেটে গেল বা আঙুলে কেটে গেল, তাহলে তোমরা কি দেখেছো? কিছুদিন পরে সেই কেটে যাওয়া বা ক্ষত স্থান কিন্তু আবার রিকভার হয়ে যায়, আবার কিন্তু পূর্ণ হয়ে যায়। তো কিভাবে পূর্ণ হয়? সেখানে কিন্তু নতুন কোষ তৈরি হয়, অর্থাৎ সেখানে কোষের পুনর্নির্মাণ হয়। তো কি হয়? কোষের পুনর্নির্মাণ। তো আমাদের শরীরে কোষের পুনর্নির্মাণ কোথায় দ্রুত হয় এবং কোথায় হয় না বললে চলে, বা একদম ধীমে গতিতে হয়? তো আমাদের শরীরে কোষের যে পুনর্নির্মাণ, সেই পুনর্নির্মাণ সব থেকে দ্রুত হয় কোথায়? দ্রুত হয় আমাদের যকৃতে, অর্থাৎ লিভার সেলে। তো লিভার সেলে কেন দ্রুত হয়? লিভার সেলের মধ্যে থাকে কি? লিভার সেলের মধ্যে থাকে সেন্ট্রোজোম। লিভার সেলে অত্যাধিক পরিমাণে সেন্ট্রোজোম থাকে, এবং এই সেন্ট্রোজোমের প্রধান কাজ কি? প্রধান কাজ হলো সেল ডিভিশন করা, অর্থাৎ কোষ বিভাজন করা। তো এই সেন্ট্রোজোম দ্রুত বেশি থাকার কারণে লিভার সেলে কিন্তু দ্রুত কোষ বিভাজন হয়। তাই লিভারে যদি কোনো ক্ষত হয় বা কেটে যায়, বা কেউ যদি চাকু মেরে দেয়, তাহলে কি সেটাকে কিন্তু অল্প ট্রিটমেন্ট করেই কিন্তু লিভারটা আগের মতো পজিশনে আবার চলে আসে। অর্থাৎ লিভারের সেন্ট্রোজোম বেশি থাকার কারণে লিভারের যে কোষ আছে, সেই কোষের পুনর্নির্মাণ বা কোষ বিভাজন কিন্তু দ্রুত হয়। আর কোথায় একদম হয় না বললে চলে? হয় না, সেটা হলো নিউরন সেলে, অর্থাৎ আমাদের ব্রেনের মধ্যে যে নিউরন থাকে, সেই নিউরন সেলে সেন্ট্রোজোম থাকে না। তো সেন্ট্রোজোম না থাকার কারণে এই নিউরন সেলে যদি কোনো কারণে আঘাত লাগে, মাথায় যদি কেউ বাঁশের বাড়ি মারে, বা ধরো কোনো অ্যাক্সিডেন্ট হলো, সেটা মাথায় চোট লাগলো খুব জোরে, তাহলে কিন্তু এই নিউরন সেল পর্যন্ত যদি সেই আঘাতটা পৌঁছে যায়, তাহলে কিন্তু মানুষ মারাও যেতে পারে বা স্মৃতিশক্তি হারিয়ে ফেলতে পারে। এই জন্যে আমাদের সংবিধানের যে আর্টিকেল আছে, সেই আর্টিকেল 21-এ বলা আছে কি, কেউ অন্যের জীবন নিতে পারবে না, এবং তুমি নিজের জীবন নিজেও নিতে পারবে না। এই জন্য সরকার এই আর্টিকেল 21-এর উপরে ভিত্তি করে একটা নিয়ম বানিয়েছে। নিয়মটা হলো, যারা 2 চাকার গাড়ি চালাবে, অর্থাৎ বাইক চালাবে, তাদেরকে হেলমেট মাস্ট পরতে হবে, আর যারা 4 চাকার গাড়ি চালাবে, তাদেরকে সিট বেল্ট অবশ্যই লাগাতে হবে। এর প্রধান কারণ কি? প্রধান কারণ হলো আমাদের ব্রেনকে বাঁচানো। কারণ শরীরের অন্য অঙ্গ যদি অ্যাক্সিডেন্টের ফলে চোট লাগে, তাহলে অন্য অঙ্গতে সেন্ট্রোজোম থাকার জন্য অন্য অঙ্গগুলো কিন্তু রিকভার হওয়ার চান্স থেকে যায়, কিন্তু ব্রেনে যদি একবার চোট লেগে যায়, ব্রেন কিন্তু রিকভার হয় না। মাথায় যদি চোট লাগে, মাথার ওপরে যে চামড়া থাকে, সেই চামড়াতে সেন্ট্রোজোম থাকে, সেই চামড়াটা কিন্তু রিকভার হয়ে যায়। চামড়ার নিচে থাকে মাথার খুলি, যাকে বলা হয় মাথার হাড়, সেই হাড়েও কিন্তু সেন্ট্রোজোম থাকে। তো হাড়ের পর্যন্ত যদি আঘাত লাগে, হাড়ও কিন্তু রিকভার হয়ে যায়। তার মধ্যে থাকে মেনিনজয়েড পর্দা, মেনিনজয়েড পর্দাতেও কিন্তু সেন্ট্রোজোম থাকে, সেটাও কিন্তু রিকভার হয়। মেনিনজয়েড পর্দা ভেদ করে যদি সেই আঘাতটা নিউরন পর্যন্ত চলে যায়, নিউরনের সেন্ট্রোজোম না থাকার জন্য সেই আঘাতটা কিন্তু রিকভার হয় না, অর্থাৎ নিউরন সেল কিন্তু রিকভার হয় না। সুতরাং মানুষের কিন্তু স্মৃতিশক্তি চলে যেতে পারে বা মারাও যেতে পারে। তো তোমরা যেটা দেখেছো সিনেমা, একটা একটা দুটো সিনেমা হয়তো দেখেছো এই এই স্মৃতিশক্তি চলে যাওয়ার উপরে, যেমন গজনি সিনেমা বা তেরে নাম সিনেমা। এই সিনেমাগুলোতে তোমরা দেখেছো যে মাথায় চোট লাগার জন্য তাদের স্মৃতিশক্তি হারিয়ে গেছে। তো এরপরে আমরা ধীরে ধীরে চলে আসি
যেগুলো আমরা পড়ালাম, যে মাইক্রোপ্লাজম, অস্ট্রিচ, এক্সেল, ওভাম, স্পাম, নিউরন, এদের ছবিগুলো কেমন দেখতে হয় সেগুলো আমরা চলে আসি। তো এখানে তোমরা দেখছো যে মাইক্রোপ্লাজমের ছবি। তো মাইক্রোপ্লাজম কি? মাইক্রোপ্লাজম হলো সব থেকে ছোট যে কোশিকা, সেটা হলো মাইক্রোপ্লাজম। আর মানব দেহের যদি বলে দেয়, মানব দেহের কিন্তু আলাদা হবে, মানব দেহের সব থেকে ছোট কোশিকা হবে স্পাম। আর ওভারঅলের মধ্যে সব থেকে যে বড় কোশিকা সেটা কি? সেটা হলো অস্ট্রিচ পাখির ডিম, অর্থাৎ উট পাখির ডিম। তো উট পাখির ডিম কি? সব থেকে বড় কোষ। এই উট পাখির ডিম কিন্তু বাজারে যে তরমুজ কিনতে পাওয়া যায়, ছোটখাটো তরমুজের আকারে কিন্তু ওই রকম আকৃতির কিন্তু একটা একটা উট পাখির ডিম হয়। তো উট পাখির ডিম হলো কি? সব থেকে বড় কোষের উদাহরণ। এখানে তোমরা স্পার্মের ছবি দেখছো, এটা মেল বডিতে পাওয়া যায়। এই স্পার্ম হলো কি? মানব দেহের সব থেকে ছোট কোশিকা। আর মানব দেহের সব থেকে বড় কোশিকা কি? মানব দেহের সব থেকে বড় কোশিকা হলো ওভাম, যাকে বাংলাতে ডিম্বাণু বলা হয়, এবং এটা শুধুমাত্র কিন্তু ফিমেল বডিতে পাওয়া যায়। মানব দেহের সব থেকে লম্বা কোশিকা কি? লম্বা কোশিকা হলো নিউরন। এখানে নিউরনের ছবি তোমরা দেখছো, এটা কি? সব থেকে লম্বা কোশিকা। আর আমরা জানি নিউরনে সেন্ট্রোজোম না থাকার জন্য নিউরনের কিন্তু কোষ বিভাজন হয় না, অর্থাৎ নিউরন সেলের কোনো কোষ বিভাজন হয় না। তাহলে দ্রুত কোষ বিভাজন কোথায় হয়? দ্রুত কোষ বিভাজন হয় লিভার সেলে। কারণ কি? লিভারে কিন্তু অত্যাধিক পরিমাণে সেন্ট্রোজোম থাকে, সেই জন্য লিভার যদি কোনো স্থানে ক্ষত হয় বা লিভারের কোনো আঘাত লাগে বা লিভার যদি কেটে যায়, তো লিভার কিন্তু খুব দ্রুত রিকভার হতে পারে সেন্ট্রোজোমের কারণে। এরপরে আমরা চলে আসি কোষের মধ্যে। তো কোষের বাইরে একটা পর্দা থাকে, সেই পর্দাকে কি বলা হয়? তো আমরা জানি পর্দার ইংরাজি কি? পর্দার ইংরাজি হলো মেমব্রেন। তো এই মেমব্রেনটা কার বাইরে আছে? সেটা আছে কোষের বাইরে, অর্থাৎ সেলের বাইরে। তাই কোষের বাইরে থাকার জন্য এই পর্দাকে আমরা কি বলবো? সেল মেমব্রেন, অর্থাৎ কোষ পর্দা। এই কোষ পর্দা কিন্তু প্রোটিনের তৈরি হয়। কিসের তৈরি হয়? প্রোটিনের তৈরি হয়। এই সেল মেমব্রেন অ্যানিম্যাল সেলে এবং এর পাশাপাশি আমাদের উদ্ভিদ কোষেও কিন্তু এই সেল মেমব্রেন পাওয়া যায়। তো সেল মেমব্রেন প্রাণী এবং উদ্ভিদ উভয় কোষেই পাওয়া যায়, কিন্তু উদ্ভিদ সবসময় কিন্তু পরিবেশে থাকে, অর্থাৎ বাইরে থাকে। তো তার জন্য কিন্তু উদ্ভিদের অতিরিক্ত একটা সেফটির প্রয়োজন হয়। এই জন্য এই সেল মেমব্রেনের বাইরে আর একটা লেয়ার থাকে, যেটা কিন্তু শুধুমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায়। তো এই সেল মেমব্রেনের বাইরে যে এক্সট্রা আর একটা লেয়ার থাকে, একে কি বলা হয়? একে বলা হয় সেল ওয়াল, অর্থাৎ বাংলায় কি বলে? বাংলায় বলে কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর কিসের তৈরি হয়? কোষ প্রাচীর তৈরি হয় সেলুলোজ দ্বারা। তো আমরা যে এখন যে সমস্ত কাপড় আমরা পরিধান করি বা যে খাতায় আমরা এই জিনিসটা নোট ডাউন করছি, সেই খাতার কাগজ, কাপড়, প্রত্যেকটা জিনিসই কিন্তু এই সেলুলোজ থেকে তৈরি হয়। আর এই সেল ওয়াল শুধুমাত্র কিন্তু উদ্ভিদতেই পাওয়া যায়, অর্থাৎ প্লান্ট সেলেই কিন্তু শুধুমাত্র সেল ওয়াল পাওয়া যায়। আর সেল মেমব্রেন এটা প্রোটিন দিয়ে তৈরি, এটা অ্যানিমাল এবং প্লান্ট উভয়ের দেহে পাওয়া যায়। এরপরে আমরা কোষের মধ্যে আসি, কোষের মধ্যে কি কি অঙ্গাণু আছে। তো কোষের মধ্যে আমরা প্রথম আলোচনা করব মাইটোকন্ড্রিয়া নিয়ে। তো এই মাইটোকন্ড্রিয়াকে যদি আমরা মাইক্রোস্কোপে ফেলে জুম করি, তাহলে মাইটোকন্ড্রিয়াটা কিন্তু অনেকটা এরকম ধরনের দেখতে হয়। এবং মাইটোকন্ড্রিয়াকে যদি আমরা মাঝখান থেকে কেটে দিই, মাঝখান থেকে কেটে ফেলি, তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে অনেকটা প্যাঁচানো প্যাঁচানো ধরনের এরকম একটা জিনিস থাকে। তো একে কি বলে? একে বলা হয় ক্রিস্টি। তো পরীক্ষায় কোশ্চেন আসবে যে ক্রিস্টি কোথায় পাওয়া যায়? অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। তো মাইটোকন্ড্রিয়ার ছবি আমার স্লাইডে আজকে ইনক্লুড করানো আছে, তো সেই ছবিতে আমরা চলে আসি। এখানে তোমরা দেখছো মাইটোকন্ড্রিয়াকে মাঝখান থেকে কাটা আছে এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে আঁকা বাঁকা ধরনের এখানে একটা লেয়ার আছে। তো মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে এই পর্দাটা আছে, এই পর্দাকে কি বলে? এই পর্দাকে বলা হয় ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়ার খোঁজ কে করেন? মাইটোকন্ড্রিয়ার খোঁজ করেন বিজ্ঞানী অল্টম্যান। তো আমরা বায়ু থেকে কি নিই? শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বায়ু থেকে আমরা অক্সিজেন নিই। তো সেই অক্সিজেন সর্বপ্রথম কোথায় আসে? সেই অক্সিজেন সর্বপ্রথম আমাদের ফুসফুসে আসে। সেই ফুসফুস থেকে অক্সিজেনটা
কে নিয়ে আসে? সেই ফুসফুস থেকে অক্সিজেন রক্ত নিয়ে আসে কোথায়? কোষের মধ্যে। তো কোষের মধ্যে সেই অক্সিজেন কোথায় আসে? কোষের মধ্যে একটা কোষ অঙ্গাণু, তার নাম হলো মাইটোকন্ড্রিয়া। সেই মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু সেই অক্সিজেন চলে আসে এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে অক্সিজেন আসার ফলে এখানে এক প্রকার শ্বসন হয়। সেই শ্বসনের নাম কি? শ্বসনের নাম হলো শ্বসন। তাহলে কোশ্চেন আসবে যে শ্বসন কোষের কোথায় সম্পন্ন হয়? অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। তো মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে অক্সিজেন আসলো, এই অক্সিজেন আসার ফলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটা সাইকেল চলে বা একটা চক্র চলে। তার নাম কি? তার নাম হলো ক্রেবস সাইকেল, বাংলায় যাকে বলা হয় ক্রেবস চক্র। এই ক্রেবস চক্রতে কি হয়? ক্রেবস চক্রতে অক্সিজেনের উপস্থিতিতে 38 অণু এটিপি থেকে 1 অণু গ্লুকোজ তৈরি হয়। এটিপির ফুল ফর্ম কি? এটিপির ফুল ফর্ম হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। কি বললাম? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো এই ক্রেবস চক্রে অক্সিজেনের মাধ্যমে 38 অণু এটিপি থেকে 1 অণু গ্লুকোজ তৈরি হয় এবং সেই গ্লুকোজ দহনে 4.2 কিলো ক্যালোরি শক্তি উৎপাদন হয়। এই জন্যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে এই 38 অণু ক্রেবস সাইকেল চলার ফলে 4.2 কিলো ক্যালোরি শক্তি উৎপাদন হওয়ার জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তিঘর, অর্থাৎ পাওয়ার হাউস অব দ্য সেল বলা হয়। কাকে? মাইটোকন্ড্রিয়াকে। আর একজন ব্যক্তির তার সারাদিনে স্বাভাবিক সুস্থ জীবনযাপন করার জন্য কত কিলো ক্যালোরি তাপের প্রয়োজন? প্রায় কিন্তু তার 2500 অর্থাৎ 2500 কিলো ক্যালোরি কিন্তু তার শক্তির প্রয়োজন হয়। তো মাইটোকন্ড্রিয়ার মধ্যে শক্তি উৎপাদন হয় বলে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে। আর একটা কোশ্চেন আসে মাইটোকন্ড্রিয়া থেকে যে কোষের জন্য শ্বাস নেয় কে? কোষের জন্য শ্বাস নেয় কে? তো তার অ্যান্সার হবে কোষের জন্য শ্বাস নেয় মাইটোকন্ড্রিয়া, কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যে অক্সিজেন আসে, এর ফলে মাইটোকন্ড্রিয়াতে শ্বসন হয়। তো আমরা যে এখন এই যে আমি যে তোমাদের এখন পড়াচ্ছি, এই পড়ানোর জন্য যে শক্তির যে প্রয়োজন হচ্ছে, সেই শক্তিটা কে তৈরি করছে? শক্তি তৈরি করছে মাইটোকন্ড্রিয়া। তো এই শক্তি শুধুমাত্র কি এক জায়গায় থাকে? এই শক্তি কি শরীরের অন্যান্য জায়গায় যায় না? তার উত্তর হলো শরীরের অন্যান্য জায়গায়ও কিন্তু শরীরের শক্তি স্থানান্তরিত হয়। অর্থাৎ এই শক্তি কিন্তু প্রয়োজন অনুসারে শরীরের এক অংশ থেকে অন্য অংশে স্থানান্তর হয় বা সে যেতে পারে। এটা কে করে? এর কাজ হলো গলগি বডি। তো গলগি বডির প্রধান কাজ কি? গলগি বডির প্রধান কাজ হলো শরীরের এক জায়গা থেকে প্রয়োজনীয় যে অংশে শক্তির প্রয়োজন সেই জায়গাকে শক্তির পরিবহন করা। তো এর পরবর্তী যে কোষাঙ্গাণু সেটাই আমরা চলে আসলাম, সেটার নাম কি? সেটা হলো গলগি বডি। গলগি বডির কাজ কি বললাম? গলগি বডির কাজ হলো শক্তি পরিবহন করা। এটা হলো গলগি বডির ছবি, এর কাজ শক্তি পরিবহন করা। তো আমাদের পুরো শরীর কিন্তু কোষ দিয়ে তৈরি। আমাদের পুরো শরীরে জীবিত কোষও আছে, মৃত কোষও আছে। তো মৃত কোষকে কি বলা হয়? মৃত কোষকে বলা হয় নেক্রোসিস। তো যেমন তোমরা দেখেছো তোমাদের হাতের আঙুলে যে নখ আছে, সেই নখটা কাটলে কিন্তু কোনো ব্যথা যন্ত্রণা অনুভব হয় না, তাই নখটা হলো এক প্রকার মৃত কোষ। আর মৃত কোষকে কি বলে বললাম? মৃত কোষকে বলা হয় নেক্রোসিস। তো আমি যে এখন তোমাদের এই পড়াচ্ছি, এই পড়ানোর জন্যে আমার যে শক্তির প্রয়োজন হচ্ছে, এই শক্তি সব থেকে বেশি কার দরকার পড়ছে? আমার জিভের না আমার পায়ের? তো এর অ্যান্সার অবভিয়াসলি হবে আমার জিভের কিন্তু শক্তির প্রয়োজন হচ্ছে। তো আমার জিভে যে কটা কোষ আছে, সেই কোষের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া আছে, সেই মাইটোকন্ড্রিয়া যে শক্তি উৎপাদন করছে, সেই শক্তি কি শুধু এনাফ জিভের জন্য? তো সেই শক্তি যদি শুধু এনাফ হতো, তাহলে কিন্তু আমি কিছু সময় কথা বলতে পারতাম, তারপরে কিন্তু ক্লাসটা নিতে পারতাম না। তাই গলগি বডির যে মেন রোল, যে শক্তি পরিবহন করা, অর্থাৎ আমার শরীরের অন্যান্য জায়গায় যে কোষগুলো আছে সেখান থেকে যে শক্তি সেটা পরিবহন করে আমার জিভে নিয়ে আসছে, তাই আমি কিন্তু কন্টিনিউ ক্লাসটা নিতে পারছি বা কন্টিনিউ কিন্তু কথা বলতে পারছি। তোমরা একটা উদাহরণ হয়তো দেখে থাকবে যে তোমাদের আশেপাশে বা তোমাদের গ্রামে কোনো মজদুর সে কাজ করতে গেছে, সে কোদাল চালাচ্ছে, তো তার যদি শুধুমাত্র তার দেহে যদি গলগি বডি না থাকতো, তাহলে কিন্তু সে কিছু সময় কাজ করতে পারতো, অর্থাৎ তার হাতের যে মাইটোকন্ড্রিয়া গুলো আছে, হাতের কোষের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া আছে, সেই মাইটোকন্ড্রিয়া যে পরিমাণ শক্তি উৎপাদন করে, সেই শক্তির ব্যবহার করে সেইটুকু কাজ সে করতে পারতো। সে কিন্তু লং টাইম কাজ করতে পারতো না। তাই গলগি বডি যদি কোষের মধ্যে না থাকে, তাহলে শক্তির পরিবহন হবে না, এবং শক্তির পরিবহন না হলে সে কাজ কিন্তু বেশি সময় লং টাইম ধরে করতে পারবে না।
এখানে আরেকটা উদাহরণ আমি দেই, যে কোনো অনুষ্ঠান বা পুজো পার্বণে, যেমন শিবরাত্রি বা দুর্গাপূজাতে অনেকে কিন্তু উপোস করে বা ফাস্টিং করে। তো এই উপোস করার ফলে কি হয় শরীরে, কি দেখালাম, মাইটোকন্ড্রিয়াতে খাবারের মাধ্যমে যে গ্লুকোজ, সেই গ্লুকোজ থেকে কত অণু তৈরি হয়, 4.2 কিলো ক্যালোরি তৈরি হয়। এছাড়া আরও কিন্তু যে সমস্ত শক্তি আমাদের একটা জীবনযাপন করার জন্য লাগে, সেটা কত বলেছিলাম, সেটা বলেছিলাম 2500 কিলো ক্যালোরি। তো এত কিলো ক্যালোরি শক্তি কিন্তু কোষ তৈরি করে না, আমাদের খাবারের মধ্যে নিতে হয়। তো আমরা যদি উপোস করি তাহলে কিন্তু আমরা কি করছি, আমরা কিন্তু খাবার খাচ্ছি না, সুতরাং প্রয়োজনীয় কিলো ক্যালোরি তাপ আমরা নিতে পারছি না। তো এর ফলে কি হয়, এর ফলে আমাদের শরীরে শক্তির যে প্রয়োজন, সেই শক্তির প্রয়োজন কিন্তু কমে যায়, কিন্তু ব্রেনের কিন্তু শক্তির দরকার পড়ে। তো ব্রেন কিন্তু দেখবে না যে সে তুমি উপোস করে আছো কিনা বা তুমি খাবার খেয়েছো কিনা কি খাবার খাওনি, ব্রেনের কিন্তু শক্তির প্রয়োজন। তো ব্রেন যখন শক্তি পাবে না, তখন কিন্তু আমরা ফিল করি যে আমাদের মাথা ঘোরা লাগছে বা অনেকের কিন্তু মাথা ঘুরে যায়। তো গলগি বডির যে কাজ, যেটা আমি বোঝালাম এতক্ষণ ধরে, গলগি বডির কাজ হলো কি শক্তির পরিবহন করা। গলগি বডির পাশে বাম সাইডে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো কি, এটা হলো ভ্যাকুওল। এই ভ্যাকুওলের কাজ কি, ভ্যাকুওলের কাজ হলো জলের অ্যাবজর্পশন করা, অর্থাৎ জল শোষণ করে, কে, জল অ্যাবজর্পশন করে এই ভ্যাকুওল। আমাদের শরীরের প্রায় 70% কিন্তু জল থাকে, এবং কোষের মধ্যে যে প্রোটোপ্লাজম আছে, সেটা প্রোটোপ্লাজম যখন পড়াবো তখন আমরা বলবো, সেই প্রোটোপ্লাজমের মধ্যে কিন্তু 90% জল থাকে। তো ভ্যাকুওলের কাজ কি, ভ্যাকুওলের কাজ হলো জলের অ্যাবজর্পশন, অর্থাৎ ভ্যাকুয়াল কিন্তু হলো পরবর্তী তোমাদের কোষ অঙ্গাণু। এরপরে কোষের এমন একটা কোষ অঙ্গাণু যে কোষকে সুরক্ষা প্রদান করে, অর্থাৎ কোষের দৃঢ়তা প্রদান করে। তো আমাদের শরীরে যেমন হাড় আছে 206টা, সেই হাড়গুলো কি করে, হাড়গুলো কিন্তু শরীরের সুরক্ষা প্রদান করে, শরীরের দৃঢ়তা প্রদান করে। যদি হাড় না থাকতো তাহলে কিন্তু শরীরটা কিন্তু সোজাভাবে থাকতো না বা শরীরের দৃঢ়তা থাকতো না। এইরকম কোষের মধ্যেও কিন্তু দৃঢ়তা প্রদান করে এমন একটা কোষাঙ্গাণু, যার নাম কি, যার নাম হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ছবিটা কেমন, ছবিটা আমরা দেখাচ্ছি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনেকটা এরকম ধরনের দেখতে হয়। এর প্রধান কাজ কি, এর প্রধান কাজ হলো কোষের সুরক্ষা প্রদান। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে কি বলা হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলা হয় কোষের কঙ্কাল, অর্থাৎ স্কেলিটন অফ ইনার সেল। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু দুই প্রকারের হয়, একটা হলো স্মুথ অর্থাৎ মসৃণ, আর একটা হলো রাফ প্রকৃতির। তো ছবিতে এখানে যে হলুদ যে পোর্শনটা দেখা যাচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের, এই হলুদ পোর্শনটা কিন্তু একদম প্লেন দেখা যাচ্ছে, এখানে কিন্তু কোনো দানাদার অংশ নেই। এটা কি, এটা হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এই আমরা দেখেছি যে কোনো স্মুথ অংশ বা কোনো মসৃণ অংশ যেমন কোথায় দেখতে পাওয়া যায়, সেখানে যেখানে, যেমন ধরো তোমাদের তেল বা শ্যাম্পু বা সাবান, এই সমস্ত যে স্মুথ জিনিস, তাতে কি থাকে, তাতে থাকে ফ্যাট। তো ফ্যাট থাকার কারণে সেই জিনিসটা মসৃণ হয় বা স্মুথ হয়। তো স্মুথ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখানে কি তৈরি হয়, সেখানে ফ্যাট তৈরি হয়। আর নীল রঙের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অংশটা এখানে দেখা যাচ্ছে, এতে কিন্তু কিছু দানাদার দানাদার অংশ দেখা যাচ্ছে। এই দানাদার দানাদার যে অংশগুলো দেখা যাচ্ছে, এই দানাদার অংশের নাম কি, দানাদার অংশের নাম হলো রাইবোজোম। এই রাইবোজোম থাকার কারণে এই অংশটা কিন্তু রাফ হয়, অর্থাৎ অমসৃণ হয়। তো রাফ অংশে কি থাকে, রাফ অংশে থাকে রাইবোজোম। এই রাইবোজোমের প্রধান কাজ কি, রাইবোজোমের যে প্রধান কাজ সেটা হলো প্রোটিন সংশ্লেষ করা, প্রোটিন সংশ্লেষ করা হলো রাইবোজোমের প্রধান কাজ। তো রাইবোজোম কটা প্রকৃতির হয়, রাইবোজোম কিন্তু দুই প্রকৃতির হয়। কি কি সেই, একটা হলো 70S প্রকৃতির, আর একটা হলো কি 80S প্রকৃতির। এখানে এস ফর কি, এস ফর সেডিমেন্টেশন কোফিসিয়েন্ট। এস এর ফুল ফর্ম কি,
সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। তো এই 70s প্রকৃতি এটা কাদের দেহে দেখতে পাওয়া যায় আর 80s প্রকৃতির কাদের দেহে দেখতে পাওয়া যায়? তো 70s প্রকৃতি যে সমস্ত প্রাণীকে খালি চোখে দেখতে পাওয়া যায় না তাদের দেহে থাকে 70s প্রকৃতি। আর 80s প্রকৃতির যে রাইবোজোম দেখতে পাওয়া যায় সেটা যে সমস্ত প্রাণীদের খালি চোখে দেখা যায়, অর্থাৎ হিউম্যান, মানুষ, হাতি, কুকুর, বিড়াল প্রত্যেকের হচ্ছে চোখে দেখা যায়। তো প্রত্যেকের দেহে কিন্তু এই 80s প্রকৃতির রাইবোজোম থাকে। তো 70s প্রকৃতির যে রাইবোজোম সেটা থাকে প্রোক্যারিওটিক কোষে, আর 80s প্রকৃতির যে রাইবোজোম সেটা থাকে ইউক্যারিওটিক কোষে। তো প্রোক্যারিওটিক কোষ কোনগুলো? যেগুলো খালি চোখে দেখতে পাওয়া যায় না। যেমন তোমরা করোনা ভাইরাসের নাম শুনেছো। তো করোনা ভাইরাস কি? একটা প্রোক্যারিওটিক কোষ, অর্থাৎ করোনা ভাইরাসকে কিন্তু খালি চোখে দেখা যায় না। তো করোনা ভাইরাস বা ইবোলা ভাইরাস, সমস্ত ভাইরাস এবং অ্যামিবা এই সমস্ত হলো এর উদাহরণ, 70s প্রকৃতির রাইবোজোমের উদাহরণ। আর 80s প্রকৃতির রাইবোজোমের উদাহরণ হলো অল হিউম্যান, অ্যানিম্যাল, সবকিছু যাদের খালি চোখে দেখতে পাওয়া যায় সেগুলো প্রত্যেকটাই হলো 80s প্রকৃতির রাইবোজোম। এরপর আমরা পরবর্তী কোষ অঙ্গাণুতে আসি, সেটা হলো কি? সেটা হলো সেন্ট্রোজোম। তো সেন্ট্রোজোমের ব্যাপারে আমি প্রথমেই বলেছি লিভার পড়ানোর সময়। কি বলেছিলাম? সেন্ট্রোজোমের প্রধান কাজ কি? সেন্ট্রোজোমের প্রধান কাজ হলো কোষ বিভাজন করা, অর্থাৎ সেল ডিভিশন করা হলো সেন্ট্রোজোমের প্রধান কাজ। সেল ডিভিশন করা। তো এই সেন্ট্রোজোম কে আবিষ্কার করেন বা কে খোঁজ করেন? তার নাম হলো বোভেরি। লিভারে সব থেকে কি বলেছি? লিভারে সব থেকে সেন্ট্রোজোমের বেশি থাকে। লিভারের সেন্ট্রোজোম বেশি থাকার কারণে লিভারের কোষ বিভাজন কিন্তু খুব দ্রুত হয়। আর কোথায় সেন্ট্রোজোম কম থাকে? সেন্ট্রোজোম কম থাকে নিউরন সেলে। তো নিউরন সেলে সেন্ট্রোজোম কম থাকার কারণে বা নেই বললে চলে, সেন্ট্রোজোম কিন্তু নিউরন সেলে পাওয়া যায় না। তো নিউরন সেলে সেন্ট্রোজোম না থাকার কারণে নিউরনের কিন্তু কোনো কোষ বিভাজন হয় না। তো নিউরন কোথায় থাকে? নিউরন আমাদের ব্রেনে থাকে। তো ব্রেনের প্রায় 90% এরিয়াতে কিন্তু নিউরন সেল থাকে। 90% থাকে কি? নিউরন সেল। এই নিউরন সেলে কোনো সেন্ট্রোজোম থাকে না, কিন্তু ব্রেনের 10% থাকে গিলিয়ল সেল। এই গিলিয়ল সেলে কিন্তু সেন্ট্রোজোম পাওয়া যায়। গিলিয়ল সেলে কি পাওয়া যায়? সেন্ট্রোজোম পাওয়া যায়। এই জন্য এই গিলিয়ল সেলে যদি কোনো আঘাত হয় বা কোনো কারণে এই গিলিয়ল সেল যদি কোষ বিভাজন করে অতিরিক্ত, তাহলে অতিরিক্ত কোষ বিভাজন করার ফলে এই গিলিয়ল সেলে কোষের পরিমাণ বেড়ে যায়, ফলে কিন্তু ব্রেন ক্যান্সার পর্যন্ত মারাত্মক রোগ হতে পারে। তো ক্যান্সারের যে প্রধান কারণ, ক্যান্সারের প্রধান কারণ কি? প্রধান কারণ হলো অতিরিক্ত সেন্ট্রোজোমের অতিরিক্ত কোষ বিভাজন। অর্থাৎ যতটা কোষের প্রয়োজন তার থেকে যদি বেশি কোষ বিভাজন হয়ে যায় তাহলে সেটা কিন্তু খারাপ। তো তখন কিন্তু ক্যান্সার মতো মারাত্মক রোগ হতে পারে। তাই তোমরা দেখেছো যে শরীরের কোথাও যদি হাড় ভেঙে যায় বা কোথাও যদি কেটে যায়, সেখানে যদি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যদি কোষ বিভাজন হয়ে যায়, সেই জায়গাটা ফুলে যায় বা হাড় বেশি বেড়ে যায়। হাড় বেশি বেড়ে গেলে কি হবে? সেখানে ব্যথা হবে। ফলে এই কোষ বিভাজন অতিরিক্ত হওয়ার ফলে ক্যান্সারের মতো মারাত্মক রোগ হওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যায়। তোমরা দেখেছো হয়তো, তোমাদের একটা উদাহরণ আমি বলছি, যে বর্ষাকালে তোমাদের ঘরের দরজা জানলা এগুলো কিন্তু বেড়ে যায়। তো দরজা জানলা যখন বেড়ে যায় তখন দরজা জানলা কিন্তু লাগানো যায় না বা দরজা জানলা কিন্তু আওয়াজ করতে থাকে। এইরকমই কিন্তু কোষের মধ্যে যদি অতিরিক্ত কোষ বিভাজন হয়ে যায় তাহলে যে নির্দিষ্ট জায়গায় কোষগুলো থাকা উচিত সেখান থেকে আরো বেশি ফুলে যায়, বা হাড় যদি অতিরিক্ত বেড়ে যায় তাহলে একটা হাড়ের সঙ্গে অন্য হাড়ের ঘর্ষণে সেখানে ব্যথার সৃষ্টি হয় এবং সেখানে তার ফলে দীর্ঘদিন তার ফল থেকে ক্যান্সারের মতো মারাত্মক রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তো আজকে আমরা এই যে কোষ অঙ্গাণুগুলো করালাম এগুলো তোমরা বাড়িতে ভালো করে পড়বে। এর পরবর্তীতে এখনো কিছু কোষ অঙ্গাণুগুলো বাকি থেকে গেল, যেমন লাইসোজোম আছে,
তারপর প্রোটোপ্লাজম আছে, নিউক্লিওপ্লাজম আছে, নিউক্লিয়াস আছে, এগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে ক্লাসটাকে তোমরা লাইক করো। যদি এখনও তোমরা চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা এই বছর ওয়েস্ট বেঙ্গল জিএনএম এএনএম এর এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।